Thank you. Good evening, everybody. Today we will discuss about a new topic, and this topic is somatic symptom disorder, somatic symptom and related disorders. Actually, uh, so let's start. Actually, somatic symptom and related ডিসঅর্ডার এটি হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা এই টপিক থেকে সব পড়াবো না, কারণ আসলে এমবিবিএস ফিফথ ইয়ার বা ফাইনাল ইয়ারে এই ব্যাপারে খুব বেশি যে জিজ্ঞেস করতে হয় বা জিজ্ঞেস করবে এরকম না। আমরা জাস্ট একটু বেসিক কিছু ধারণা নিব এই সম্বন্ধে, কারণ এই পেশেন্ট কিন্তু প্রচুর আমরা পাই। হ্যাঁ, এবং তোমরা যখন ডাক্তার হবার পরে যখন গ্রামে বা শহরে যেখানেই যাও না কেন, যখন জিপি প্র্যাকটিস করবে অথবা আউটডোরে বা ইমার্জেন্সিতে পেশেন্ট দেখবে, তখন কিন্তু এই সোমাটিক সিমটম এবং রিলেটেড ডিসঅর্ডারের পেশেন্ট প্রচুর পাওয়া যায়, এবং সেগুলো কিন্তু খুব যদি এফিসিয়েন্টলি আমরা ম্যানেজ করতে না পারি, তাহলে অনেক সময় দেখা যায় যে অসুখগুলো খুব বেশি সিরিয়াস না, কিন্তু এমন সিরিয়াস ভঙ্গি নিয়ে বা এমন সিরিয়াস মুড নিয়ে পেশেন্টগুলো সাধারণত আমাদের কাছে আসে যে এটাকে আসলে সঠিকভাবে ম্যানেজ যদি করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক বড় রকমের কোনো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা প্রথমে শুরু করব যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে সোমাটিক সিমটম ডিসঅর্ডার বলে কি। আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হলো সোমাটিক সিমটম ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে গিয়ে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং সবশেষে আমরা কথা বলবো কনভার্সন ডিসঅর্ডার। হ্যাঁ, এই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো হোয়াট ইজ সোমাটিক সিমটম ডিসঅর্ডার? সোমাটিক সিমটম ডিসঅর্ডারে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান অর মোর সোমাটিক সিমটমস দ্যাট আর ডিস্ট্রেসিং or result in significant disruption in life, daily life. অর্থাৎ একটা বা একের অধিক সোমাটিক সিমটম থাকবে যেগুলা পেশেন্টের জন্য খুবই ডিস্ট্রেসিং হবে। একেবারে এই সিমটমের কারণে দেখা যাবে সে শান্তি পাচ্ছে না, অ্যান্ড দ্য সিমটম উইল রেজাল্ট সিগনিফিক্যান্ট ডিস্ট্রাকশন অফ ডেইলি লাইফ। তার সারাদিনের যা কাজকর্ম এগুলো সে সঠিকভাবে করতে পারবে না। দেখা যাবে স্টুডেন্ট যদি হয়, এই সিমটমের কারণে সে পড়ালেখা করতে পারছে না, চাকরিজীবী হলে সে অফিস করতে পারছে না, বিজনেসম্যান হলে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছে না, সারাদিন এই একটা সিমটমের কারণে। কি সিমটম? বিভিন্ন ধরনের সিমটম হতে পারে। মাথা ব্যথা হতে পারে, পেটের ব্যথা হতে পারে, গলা ব্যথা হতে পারে, কেউ কেউ হয়তো বা ভাবতে পারে আমার এই হাতের কনুইয়ের ভিতরে ব্যথা করে, কেউ বলতে পারে যে না আমার সারা শরীরে মাংসপেশিতে ব্যথা করে। বেশিরভাগ সাধারণত আসেই হলো কি মাথা ব্যথা নিয়ে, অথবা অনেকে নিয়ে আসে বুক ব্যথা নিয়ে, কিংবা পেটের ব্যথা নিয়ে। এ ধরনের ব্যথা নিয়ে সাধারণত খুব বেশি পেশেন্ট আমরা পাই। তো যে কোনো একটা বা একাধিক সিমটম থাকবে, পেশেন্ট কোনো স্পেসিফিক ডিজিজের কথা বলবে না, সে শুধু এসে বলবে যে আমার এই সমস্যাটা হচ্ছে বলে সে একটা সিমটমের নাম বলবে। এবং এক্সেসিভ থট, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার রিলেটেড টু দ্যাট সোমাটিক সিমটম অর অ্যাসোসিয়েটেড হেলথ কনসার্ন। এই যে সিমটম নিয়ে সে পেশেন্ট অত্যধিক মাত্রায় চিন্তিত থাকবে, এবং সব সময় তার সমস্ত অনুভূতি, সমস্ত আচার আচরণ সবকিছুই তার এই সোমাটিক সিমটমটাকে ঘিরে হবে। যেমন তার যদি বুকে ব্যথা থাকে, তাহলে সে উঠতে, বসতে, খেতে, গল্প করতে, শয়নে স্বপনে তার সমস্ত কিছুর ভিতরেই না আমার এই বুকের ব্যথা, আমার এই বুকের ব্যথা নিয়ে আমি কি করব, সব জায়গায় সে এই চিন্তা করবে। এবং এটা আমরা ফলোইং ম্যানিফেস্টেশন থাকবে তার। কিভাবে বুঝবো? দেখা যাবে ডিসপ্রপোর্শনেট অ্যান্ড পারসিস্টেন্ট থট অ্যাবাউট দ্য সিরিয়াসনেস অফ দ্য সিমটম। বুকের ব্যথা হচ্ছে, পেটের ব্যথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে মানলাম, কিন্তু যে পরিমাণ ব্যথা হওয়ার কথা না, বা যে পরিমাণ ব্যথা হচ্ছে, ওনার অ্যাংজাইটি এবং ওনার চিন্তা ভাবনা তার চেয়ে অনেক বেশি। অসুখ যত না বেশি, তার চিন্তা বা অসুখ নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছে তার চেয়েও অনেক বেশি। এবং পারসিস্টেন্টলি হাই লেভেল অফ অ্যাংজাইটি অ্যাবাউট দ্য হেলথ অর সিমটম, এবং সব সময় একটু কিছু হইলে হ্যাঁ আমার তো এই যে বুকের ব্যথাটা শুরু হয়ে গেল, এটা একটু খান না, আমি এগুলো খেতে পারি না, আমার খেলেই বুক ব্যথা শুরু হয়। আমি ডান কাত হয়ে ঘুমাইতে পারি না, আমার ডান কাত হয়ে ঘুমাইলেই আমার বুক ব্যথা শুরু হয়। আমি রোদে যেতে পারি না, গেলেই আমার বুকে ব্যথা শুরু হয়। মানে তার সমস্ত কিছুর মধ্যে এত বেশি মাত্রায় অ্যাংজাইটি থাকবে যে সে এইটা নিয়েই সবসময় আসলে preoccupied থাকবে, এবং এক্সেসিভ টাইম এন্ড এনার্জি ডিভোটেড টু দিস সিমটমস অর হেলথ কনসার্ন। দেখা যাবে যে সে সারাদিন এই বুক ব্যথা কেন ভালো হচ্ছে না, আচ্ছা ঠিক আছে তাহলে একটু পানি খাই,
বুক ব্যথা কেন ভালো হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, একটু বাইরে গিয়ে নিঃশ্বাস নিয়ে আসি। না একটু ডাক্তার দেখাই। তারপরে এখনকার যুগে তো আরো সুবিধা। একটু Google এ সার্চ করে দেখি, একটু অমুক ওয়েবসাইটে সার্চ করে দেখি, WHO কি বলে একটু দেখি। মানে সে সারাদিন তার এই ১ টা বা ২ টা যে সিম্পটম আছে, এই সিম্পটমটা নিয়েই সে সারাদিন সময় ব্যয় করবে। কিন্তু মজার বিষয়টা হলো যে তার এই সিম্পটম গুলা কিন্তু মেডিকেলি এক্সপ্লেইন করা যাবে না। যেমন যে পেশেন্টটা এসে বলবে যে আমার সবসময় বুকের ব্যথা করে। এখন বুকের ব্যথা নিয়ে আসলে আমরা ১ম এই চিন্তা করব তার হার্টের কোনো সমস্যা কিনা। এরপরে আমরা চিন্তা করব যে তার আম পেপটিক আলসার ডিজিজ এর কোনো সমস্যা কিনা। এটার কারণে হার্ট বার্ন হতে পারে বা আপার বা লোয়ার আপার অ্যাবডোমেন বা লোয়ার চেস্টে ব্যথা হতে পারে। বুক ব্যথা নিয়ে আসলে আমরা অনেক সময় খুব যদি বেশি চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারি যে তার কোলিলিথিয়াসিস হলো কিনা বা কোলিসিস্টাইটিস হলো কিনা, যেটার কারণে তার বুক ব্যথা হতে পারে। অথবা আমরা চিন্তা করতে পারি যে তার লাংসে কোনো ইনফেকশন হলো কিনা, নিউমোনিয়া হলো কিনা, যদিও জ্বর নাই, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও দেখা যাবে যে আমরা এই ধরনের ইনভেস্টিগেশন করলেও আসলে সে যে পরিমাণ ব্যথার কথা বলে বা যে পরিমাণ তার সিম্পটমের সিরিয়াসনেস নিয়ে সে এত বেশি প্রকাশ করে, আসলে সে পরিমাণ কোনো মেডিকেল এভিডেন্স তার সাথে পাওয়া যায় না। এরপরের যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারে যেটা ছিল যে পেশেন্ট এক বা একাধিক সিম্পটম নিয়ে সে প্রিঅকুপাইড থাকে, কিন্তু ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে দেখা যায় যে পেশেন্ট কোনো একটা ইলনেস নিয়ে প্রিঅকুপাইড থাকে। যেমন পেশেন্টের মনে হতে পারে যে আমার তো ক্যান্সার হয়েছে। এখন তার কোনো শরীরে কোনো সমস্যা নাই, কোনো ব্যথা নাই, কোনো অসুখ নাই, তার শরীর স্বাস্থ্য কমছে না, তার জ্বর আসছে না, কিছুই হচ্ছে না, কিন্তু তার মনের ভিতরে ঢুকে গেছে যে না আমার ক্যান্সার হয়েছে এবং কোনো ডাক্তার আমার শরীরের ক্যান্সার ধরতে পারছে না। অথবা অনেক পেশেন্ট আসবে এসে বলবে যে আমার পেটে তো একটা টিউমার হয়েছে, তাছাড়া আমি খেতে পারি না কেন। এখন তো আপনি আমরা যতই তাকে বুঝাই না কেন যে না আপনার পেটে টিউমার আসলে হয় নাই, আমরা আল্ট্রাসোনোগ্রাম করেছি, ইভেন আমরা যদি সিটি স্ক্যান অ্যাবডোমেন করে ফেলি, অনেক যদি পেশেন্ট দীর্ঘদিন ধরে এই ধরনের কমপ্লেন করে, দেখা যাবে যে কোনো কিছুতেই পেশেন্টের আসলে টিউমারের কোনো লক্ষণ পাওয়া যাবে না, কিন্তু পেশেন্টের মাথায় ঢুকে পড়ছে যে না আমার তো পেটের ভিতরে একটা বড় টিউমার আছে, যে কারণে আমার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমার কখনো পেট ব্যথা করে, কেউ কেউ এসে বলে যে টিউমারটা পেটের ভিতরে লাফায়, একদিকে যায় আবার আরেক দিকে যায়। কেউ কেউ বলে টিউমারের কারণে আমি খেতে পারি না। অনেকে আবার আসে যে দেখা যাবে যে আমরা বলি সাইটোজেনিক ভমিটিং, রিপিটেডলি খাওয়ার পরেই বমি করে। কেন? কারণ আমার তো পেটে টিউমার আছে, পেটে খাবার থাকে না, আমার বমি হয়ে যাচ্ছে। অর্থাৎ তার সমস্ত কিছু তার একটা ওই যে স্পেসিফিক একটা ইলনেস নিয়ে তার ভিতরে শুরু হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কোনো হেলথ ওয়ার্কার বা আম হাসপাতালে কোনো পেশেন্টের হয়তো পরিচর্যা করেছে সে কোনোদিন, তার হয়তোবা নিজের আত্মীয়-স্বজনও হতে পারে। হয়তোবা শুয়ের একটা খোঁচা লেগেছে কি লাগে নাই, আমার তো এইডস হয়ে গেছে। এখন সে সারাদিন শুধু যেখানেই যায় এইডস এর চিকিৎসা করে। এইডস এর ইনভেস্টিগেশন করে। এইডস এর ইনভেস্টিগেশন এক জায়গায় করলো, না এখানে নেগেটিভ। না তাহলে মনে হয় এই রিপোর্ট মনে হয় ভুল। আমি আরেক জায়গা থেকে করাবো। আরেক জায়গায় করলো সেখানেও রিপোর্ট ভুল। না বাংলাদেশেই রিপোর্ট ঠিক নাই। আমি এখন বিদেশ গিয়ে করাবো এইচআইভি টেস্ট। সেখানেও গিয়ে দেখা গেল যে না তার কোনো এইচআইভি নাই। তখন তার মাথার ভিতর ঢুকে গেল যে না আসলে কেউ তার অসুখ ধরতে পারছে না। তার ডেফিনিটলি কোনো না কোনো একটা অসুখ আছে এবং এইচআইভি আছে, কিন্তু সেটা কেউ ধরতে পারছে না। আর কি হয় যে সোমাটিক সিম্পটমস আর নট প্রেজেন্ট অর ইফ প্রেজেন্ট আর অনলি মাইল্ড ইন ইন্টেন্সিটি। যে সোমাটিক সিম্পটম সাধারণত এই ধরনের পেশেন্টদের থাকে না। যে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারে যেটা ছিল যে পেশেন্ট প্রিঅকুপাইড ছিল এক বা একাধিক সিম্পটম নিয়ে, ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেটা হয় পেশেন্টের সাধারণত কোনো সোমাটিক সিম্পটম থাকে না, কোনো ব্যথার কমপ্লেন করবে না বা তার কোনো পেপটিক আলসার ডিজিজ হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, এই ধরনের কোনো কমপ্লেন সে করবে না, কিন্তু তার মাথার ভিতরে ঢুকে আছে যে আমার অসুখ হয়েছে, কিন্তু অসুখটা কেউ ধরতে পারছে না। আর যদি বা সিম্পটম থাকেও তাহলে সেটা খুবই অল্প পরিমাণে, খুব মাইল্ড ইন্টেন্সিটিতে থাকতে পারে। যেমন আমরা খাওয়া দাওয়া একটু বেশি হলে আমার একটু চেস্টে পেন হতেই পারে, বা খাওয়া দাওয়ার যদি একটু সমস্যা হয় পেটে সামান্য আমাদের পেপটিক আলসারের কারণে বা অ্যাসিডিটির কারণে একটু পেটে ব্যথা হতেই পারে, কিন্তু সেটা থাকবে খুব লো ইন্টেন্সে। অ্যান্ড ইফ অ্যানাদার মেডিকেল কন্ডিশন ইজ প্রেজেন্ট দেয়ার ইজ এ হাই রিস্ক ফর ডেভেলপিং এ মেডিকেল condition. If another medical condition is present or there is high risk of another medical condition, the preoccupation is clearly excessive or disproportionate. কথাটার মানে হচ্ছে যদি পেশেন্টের কোনো একটা মেডিকেল কন্ডিশন থেকেও থাকে, যেমন যে পেশেন্টটা বলছে যে আমার পেটের ভিতরে সম্ভবত ক্যান্সার আছে বা আমার পেটের ভিতরে বড় একটা টিউমার আছে কিন্তু কেউ ধরতে পারছে না। এখন এই পেশেন্টের যদি পেপটিক আলসারের ডিজিজের প্রবলেম থাকে তাহলে তো তার পেটে কিন্তু এমনিতেই ব্যথা হবে, তার পেটের ভিতরে এমনিতেই কিছু ডিসপেপসিয়া হবে, তার এমনিতেই কিছু ডিসকমফোর্ট হবে। তো এই ধরনের ডিসকমফোর্ট যদি থাকে, এই ধরনের যদি কোনো মেডিকেল ইলনেস থাকে, তখন এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টদের যে অ্যাংজাইটিটা হয় এটা খুব সিভিয়ার হয় এবং খুবই বেশি মাত্রায় ডিসপ্রপোর্শনেট হয়। আরেকটা এই যে এক্সাম্পলে যে জিনিসটা এখানে লেখা আছে সেটা হচ্ছে যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে।
অর্থাৎ দেখা গেল যে তার বাবা বা মা বা তার কোনো মামা বা তার কোনো চাচা হয়তো বা ক্যান্সারে মারা গিয়েছে। এখন দেখা যাবে যে একটু কিছুতেই সে ক্যান্সার নিয়ে অনেক বেশি ভয় পাবে। তার হয়তো বা আত্মীয়-স্বজন বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো হয়তো বা পেটে টিউমার ছিল। এখন সে অল্প কিছু পেটে সমস্যা হলেই সে চিন্তা করবে যে আমারও বোধহয় পেটে টিউমারই হলো। And there is a high level of anxiety about health and the individual is easily alarmed about personal health status. মানে সব সময় সে তার স্বাস্থ্য নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তিত থাকবে এবং ইজিলি অ্যালার্মড, সে খুব সহজেই একদম সতর্ক হয়ে যাবে। একটু সামান্য নাক দিয়ে পানি পড়লো, না আমার তো নিউমোনিয়া হয়ে যাচ্ছে, আমার এখনই ডাক্তার দেখাইতে হবে, বুকের এক্স-রে করাইতে হবে। কিংবা এখন এই করোনার সময়ে সামান্য যদি একটু বৃষ্টিতে ভিজেও ঠান্ডা লাগে, আমার তো করোনা হয়ে গেছে। হ্যাঁ, এইটাও হইতে পারে। এবং পার্সোনাল হেলথ স্ট্যাটাস নিয়ে সে সবসময় দেখা যাবে যে হেলথ রিলেটেড ব্লগগুলা পড়বে, ইন্টারনেটে সবসময় তার গুড হেলথের কি লক্ষণ সেগুলা পড়বে। তার সামান্য কোনো সিম্পটম যদি হাতে একটু ব্যথা হয়, তাহলে হাত ব্যথা কি কারণে হতে পারে সেটাও সে খুঁজে বের করবে। আচ্ছা, এরপরে যেটা থাকবে, দ্য ইন্ডিভিজুয়াল পারফর্মস এক্সেসিভ হেলথ রিলেটেড বিহেভিয়ার, এক্সাম্পল চেকস হিজ অর হার বডি অ্যান্ড সাইন অফ ইলনেস অর এক্সিবিট ম্যাল অ্যাডাপ্টেড অ্যাভয়েডেন্স। আচ্ছা, যেটা হচ্ছে যে এক্সেসিভ হেলথ রিলেটেড তার বিহেভিয়ার থাকবে, সে একটু পরপরই গিয়ে সে দেখা যাবে ডাক্তার দেখাচ্ছে, সে কিছুদিন পরপরই গিয়ে টেস্ট করাবে, সে কিছুদিন পরপরই তার তো অসুখ হয়েছে না, এক ডাক্তার ধরতে পারে নাই, আরেক ডাক্তারের কাছে আমি যাব, এক জায়গায় ইনভেস্টিগেশন করে কিছু ধরা পড়ে নাই, সুতরাং আমাকে আরেক জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। আর কি করতে পারে, ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার হতে পারে, যে ডাক্তার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ঠিকই, বা ডাক্তার হয়তো বা তাকে বললো যে আপনার তো একটু মানসিক সমস্যা মনে হচ্ছে, আপনি কারোর সাথে কাউন্সিলিং করেন, অথবা ডাক্তার তাকে কোনো একটা ইনভেস্টিগেশন দিল, দেখা যাবে যে সেগুলো সে কিন্তু করতে চাবে না। এখন যেমন কেউ যদি এসে হঠাৎ করে তার মাথার ভিতরে ঢোকে যে আমার তো বোধহয় পিত্তথলিতে পাথর হয়ে ক্যান্সার হয়ে গেছে, এখন ডাক্তার যদি তাকে বলে যে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করান বা আপনি একটা সিটি স্ক্যান করান, অনেক পেশেন্ট আছে, কেউ কেউ আছে যে তারা ইনভেস্টিগেশন ডাক্তার না লিখলেও বেশি করবে, আবার অনেক পেশেন্ট আছে যে তারা ডাক্তারের কথা মতো চলবে না, ডাক্তারের কোনো ইনভেস্টিগেশন সে করাবে না, কিন্তু সে নিজে নিজে বলে বেড়াবে যে না আমার অসুখ আছে। And illness preoccupation has been present for at least 6 months, অর্থাৎ 6 মাস যাবত এই সিমটম গুলো থাকতে হবে, বাট দ্য স্পেসিফিক ইলনেস দ্যাট ইজ ফিয়ার্ড মে চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। অর্থাৎ 6 মাস ধরেই সে বিভিন্ন সময় তার হেলথের বিভিন্ন ইস্যু নিয়ে খুব চিন্তিত, খুব প্রিঅকুপাইড থাকে, কিন্তু সবসময় আবার একই বিষয়ে নাও থাকতে পারে। দেখা গেল 2 মাস বা 3 মাস সে মাথার ভিতরে এটা ঢুকলো যে না আমার পেটে ক্যান্সার হয়েছে, এরপরের 3 মাস সে আবার ঘুরছে না আমার পেটের ভিতরে টিউমার হয়েছে, এরপরে দেখা যাবে যে সে আবার ঘুরছে যে না আমার পেটে তো ঘা হয়ে গেছে। সাধারণত আলসারের পেশেন্টরা এই ধরনের কথা বলে যে আমার পেটে ঘা হয়ে গেছে। অর্থাৎ তার সিমটম কিন্তু চেঞ্জও হতে পারে। And the illness related preoccupation is not better explained by another mental disorder and such as somatic symptom disorder, pain disorder, generalized anxiety disorder, অর্থাৎ তার অন্য কোনো যে এই যে ইলনেস নিয়ে তার যে সমস্যা, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্টেরও কিন্তু এই ধরনের ইলনেস অ্যাংজাইটি থাকতে পারে। কিভাবে? যেমন অবসেসিভ কম্পালসিভ পেশেন্টদের যখন আমরা পড়িয়েছিলাম ডিসঅর্ডার, যে পেশেন্টের ক্ষেত্রে ইন্ট্রুসিভ কিছু থট থাকে, সে চায় না চিন্তাগুলো করতে, কিন্তু তার মাথায় চিন্তা চলে আসবে। তো পেশেন্টের যদি কোনো একটা ওসিডির পেশেন্ট যদি থাকে, তার হয়তো বা মনে হতে পারে যে আমার পেটে টিউমার আছে, কিন্তু সে জানে এবং বিশ্বাস করে যে তার পেটে টিউমার নেই, বাট তারপরেও সে তার মাথা থেকে চিন্তা সরাতে পারে না। এরকম যদি হয় তাহলে কিন্তু আর সেটা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার হবে না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হবে। এখন কোশ্চেন হচ্ছে ম্যানেজমেন্ট কি? হ্যাঁ, ম্যানেজমেন্টের ভিতরে প্রথমে আছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আর কিছু আছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে আমরা যেটা করি সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমরা দিতে পারি, আর আমরা দিতে পারি রিল্যাক্সেশন থেরাপি। হ্যাঁ, আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে সাধারণত আমরা এসএসআরআই ইউজ করি, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এ ধরনের সাধারণত আমরা ওষুধগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এরপরের যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। কনভার্সন ডিসঅর্ডারটা এতক্ষণ যে দুটো ডিসঅর্ডার পড়ালাম তার চেয়ে কনভার্সন ডিসঅর্ডারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্টটা খুব কমন, আমরা খুব বেশি পাই, এবং তোমরা যখন ডিউটি করতে যাবে বিশেষ করে কোনো হসপিটালের ইমার্জেন্সি বা আউটডোরে, তখনও সাধারণত আমরা
এই কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট অনেক বেশি ডিল করতে হবে। কি থাকতে পারে? ওয়ান অর মোর সিমটমস আর অফ অল্টার্ড ভলান্টারি মোটর অর সেন্সরি ফাংশন। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, যে জিনিসটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে কনভার্সন ডিসঅর্ডার, ওয়ান অর মোর সিমটমস অফ অল্টার্ড ভলান্টারি মোটর অর সেন্সরি ফাংশন। সাধারণত এই পেশেন্টদের একটা বা দুটো সিমটম থাকবে যেটা ভলান্টারি মোটর অথবা সেন্সরিও হতে পারে। ভলান্টারি মোটর কেমন? যেমন আমরা হাঁটি, এটা আমাদের ভলান্টারি মোটর মুভমেন্ট। তো পেশেন্টের এই হাঁটা রিলেটেড হয়তোবা সিমটম থাকতে পারে, অথবা দেখা যাবে যে অন্য কোনো ভলান্টারি মুভমেন্ট, একটা হাত সে সবসময় এভাবে নাড়াচ্ছে বা মাথা সে সবসময় এভাবে ঝাঁকাচ্ছে, এদিক ওদিক করছে। অথবা সেন্সরি সিমটমও থাকতে পারে, এসে বলতে পারে যে আমার হাত পা অবশ হয়ে গেছে, আমি কোনো সেন্স পাচ্ছি না, শরীরে কোনো শক্তি পাচ্ছি না, এরকমও হতে পারে। And the clinical findings provide the evidence of incompatibility between the symptoms and recognized neurological or medical condition। অর্থাৎ তার যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা পাবো, এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলোর সাথে আসলে কোনো অসুখের সিমটমকে মিলানো যাবে না, এটা হচ্ছে সহজ কথা। যেমন সে আমরা যেটা বলি যে সিউডো সিজার, যে পেশেন্টের সিজারের মতো ফিচার হয়, কিন্তু একটা সিজারের যা যা কম্পোনেন্ট থাকে, একটা সিজারের ট্রু সিজারের যা যা বৈশিষ্ট্য থাকে, সেগুলোর সাথে আসলে ঠিক তার তার যে সিমটম, পেশেন্টের যে সিজারের সিমটম, সেটা আসলে ঠিক কম্পেটিবল হয় না। যেমন পেশেন্ট এসে বলবে যে আমি হাঁটতে পারি না, আমার এক হাত অবশ হয়ে গেছে, বা এক পা অবশ হয়ে গেছে, কোনো একটা পা দেখা যাবে সে এরকম মাটিতে আহ, একেবারে টেনে টেনে সে হাঁটছে। কিন্তু আবার যখন আমরা ইনভেস্টিগেশন করছি বা তার জেনারেল এক্সামিনেশন করছি, তার নিউরোলজিক্যাল এক্সামিনেশনের সমস্ত ফাইন্ডিংসই আমরা নর্মাল পাচ্ছি। তার জার্ক নর্মাল, তার মাসল টোন নর্মাল, বাক নর্মাল, তারপরে হচ্ছে গিয়ে তার মাসল পাওয়ার নর্মাল, কিন্তু সে হাঁটার সময় হাঁটতে পারছে না। অর্থাৎ তার যে সিমটমটা নিয়ে সে প্রেজেন্ট করবে, সেগুলো আসলে কোনো স্পেসিফিক মেডিকেল বা নিউরোলজিক্যাল কন্ডিশনের সাথে কম্প্যাটিবল হবে না। এ ধরনের পেশেন্টদের সাধারণত, আচ্ছা, যে কথাটি হচ্ছে যে এখানে আমরা একটা কথা বলেছিলাম যে ওয়ান অর মোর সিমটমস, এই সিমটমস গুলা সেন্সরিও হতে পারে, মোটরও হতে পারে, অথবা অনেক সময় মিক্সড হতে পারে। যেমন খুব কমন সিমটম নিয়ে আমরা সবসময় বেশি পাই দুইটা, সেটা একটা হচ্ছে গিয়ে কনভালশন লাইক সিমটম নিয়ে আসে, যেটাকে আমরা সিউডো সিজার বলি, যে পেশেন্ট একেবারে খিচুনির মতো হচ্ছে, মনে হবে যে একেবারে আমরা এপিলেপসি পেশেন্টদের যেরকম খিচুনি দেখি সেরকম খিচুনির মতো হবে, কিন্তু আবার ট্রু সিজারের যা সিমটম সেটা পাওয়া যাবে না। আবার অনেক সময় পেশেন্ট আসে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, এটা নিয়ে খুব আসে, হ্যাঁ, এমন ভাবে টেনে টেনে শ্বাস নেয় যে মনে হচ্ছে যে এখনই বোধহয় মরে যাবে, সে বোধহয় একেবারেই শ্বাস নিতে পারছে না, এরকম সিমটম নিয়ে আসতে পারে। অথবা বুকের ব্যথা নিয়ে আসতে পারে, মাথার ব্যথা নিয়ে আসতে পারে। অথবা অনেক সময় পেশেন্ট আসে আমি হাঁটতে পারছি না, অনেক সময় পেশেন্ট আসে আমি কথা বলতে পারছি না। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে একদম সে কথাই বলতে পারছে না, কোনোভাবেই সে কথা বলতে পারছে না, তার ভোকাল কর্ড নর্মাল, তার এভরিথিং নর্মাল, সিটি স্ক্যান এমআরআই সবকিছু নর্মাল, কিন্তু সে কথা বলতে পারছে না। এই ধরনের সিমটম নিয়ে সাধারণত পেশেন্ট আসে। আবার অনেক সময় আসে যে পেশেন্ট একেবারে এক্সট্রিম অনেক সময় হয়ে যায় যে সে অন্ধ হয়ে গেছে, সে তার ফিলিংসটা হচ্ছে গিয়ে যে আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, বা অথবা পেটের ব্যথা নিয়ে আসতে পারে, বুকের ব্যথা, মাথা ব্যথা, এগুলো নিয়েও পেশেন্ট আসতে পারে। এখন এই কনভার্সন ডিসঅর্ডারে বেসিক্যালি কি ঘটে? কনভার্সন ডিসঅর্ডার যখন আমরা, তোমরা যখন মেডিসিন ওয়ার্ডে তোমাদের প্লেসমেন্ট ছিল তখন হয়তো বা দেখেছো, কিংবা যখন ডাক্তার হওয়ার পরে তোমরা ডিউটি করবে তখন হয়তো বা পাবে। এই কনভার্সন ডিসঅর্ডারকে অনেক সময় আমরা বলি, বা একটু ভুলভাবেই বলি, যে ফাংশনাল ডিসঅর্ডার, বা অনেকে বলে যে এটা হচ্ছে গিয়ে এইচসিআর। এইচসিআর মানে হিস্টেরিক কনভার্সিভ রিয়াকশন, হ্যাঁ, এইচসিআর বলে। তো এইচসিআর কথাটা এখন আর আমরা বলি না। হিস্টেরিক কনভার্সিভ রিয়াকশন যে কারণে বলা হতো, যে যখন অতীতে এই প্রথম যখন সাইকিয়াট্রির এই ডিজিজগুলো নিয়ে মানুষ জ্ঞান অর্জন করা শুরু করলো, তখন এই ধরনের যে সিমটম নিয়ে আসতো পেশেন্টরা, তখন দেখা যেত যে যে পেশেন্টগুলো এই এই কনভার্সনের সিমটম নিয়ে আসে, তাদের আসলে বেশিরভাগই হলো মহিলা, এবং অলমোস্ট অল এভরি পেশেন্টই কিন্তু মহিলা। এবং এখনো যদি আমরা এই পেশেন্ট নিয়ে পেশেন্ট যেগুলো পাই, মেল কনভার্সন কিন্তু খুব কম পাই, ফিমেল কনভার্সনটাই আমরা ইউজুয়ালি বেশি পাই, 2 to 3 টাইমস বেশি পাই আমরা ফিমেল পেশেন্ট, মেল পেশেন্ট কম পাওয়া যায়। তো অতীতে যখন এই প্রথম কনভার্সন ডিসঅর্ডার নিয়ে মানুষের এরকম গবেষণা বা জ্ঞান অর্জন শুরু হলো, তখন যখন দেখা গেল যে মহিলারাই সাধারণত এ ধরনের সিমটম নিয়ে আসে,
তখনকার মানুষ বা তখনকার বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা তারা ধারণা করলো যে সম্ভবত ইউটেরাসের কোনো প্রবলেমের কারণে এটা হয়। তা না হলে শুধুমাত্র মহিলাদের হচ্ছে, পুরুষদের হচ্ছে না, এটা কেন? বা অনেক পেশেন্ট ওই সময় হয়তো বা আসতো পেটের ব্যথা নিয়ে বা বিভিন্ন ধরনের এই ধরনের সিমটম নিয়ে। তো তখন এই ২ এ ২ এ ৪ মিলানোর মতো একটা ব্যাপার। তারা চিন্তা করলো যে সম্ভবত ইউটেরাসটা কনভার্টেড হয়ে যায়, ইউটেরাসটা উল্টায় যায়, ইনভার্টেড হয়ে যায়। এই কারণে হয়তোবা তাদের এই সিমটম দেখা দেয়। তো এই সিমটমের কারণে তখন যেটি হতো, কিন্তু এটাকে হিস্টেরিক কনভার্সিভ রিয়াকশন তারা নাম দিল সংক্ষেপে, যেটাকে আমরা বলি যে এইচসিআর। কিন্তু এখন আমরা ধীরে ধীরে আমাদের জ্ঞান আরো ডেভেলপ হচ্ছে, আমাদের নলেজ ডেভেলপ হচ্ছে। এখন আমরা আসলে জানি যে ইউটেরাসের সাথে আসলে এই অসুখের কোনো সম্পর্ক নেই। সেজন্য এটাকে আর আমরা এখন এইচসিআর বলি না, আমরা এখন এটাকে বলি কনভার্সন ডিসঅর্ডার। নাম শুনলে যেটা বোঝা যায় যে এখানে কোনো একটা কিছু কনভার্টেড হচ্ছে। কি কনভার্টেড হয়? এখানে ইন্টারনাল কনফ্লিক্ট ইজ কনভার্টেড ইনটু দ্য ফিজিক্যাল সিমটম। অর্থাৎ যদি কোনো পেশেন্টের মানসিকভাবে বা মনের ভেতরে ইন্টারনালি কোনো একটা কনফ্লিক্ট থাকে, কনফ্লিক্ট মানে হচ্ছে একটা দ্বন্দ্ব, নিজের ভেতরে নিজের যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে এবং সেটা যদি দীর্ঘদিন পারসিস্ট করে, বা এই কনফ্লিক্টের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় বা সিভিয়ারনেস যদি অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি সিভিয়ার হয়, তখন দেখা যাবে যে এই কনফ্লিক্টটা কোনো না কোনোভাবে তার ফিজিক্যাল সিমটম হিসেবে প্রকাশ পাবে। আমাদের মনের সমস্ত কিছুই, মনের সমস্ত সুবিধা অসুবিধা কিন্তু আমরা শরীরী ভাষা দিয়ে প্রকাশ করি। আমাদের ভাষার প্রকাশটা কিন্তু হয় শরীর দিয়ে। যেমন আমি যখন খুব বেশি হাসবো, আমি যখন বেশি খুশি থাকবো, তখন কিন্তু আমি হাসি। অনেক, অনেক হাসি, অনেক হেসে, হেসে কথা বলি। আমার কথার ভিতরে খুব প্রাণ উচ্ছল থাকে। হ্যাঁ? কিন্তু যখন দেখা যাবে যে আমার মন-টন খুব খারাপ, তখন দেখা যাবে আমি একেবারেই কথা বলছি না। আমি কান্নাকাটি করছি। আমি একটু পরপর ফুঁপিয়ে উঠছি। হ্যাঁ? আমার চোখ-মুখ একেবারে কুঁচকিয়ে গেছে, খুব দুঃখ পেলে যেটি হয়। আবার দেখা যাবে যে আমি যখন খুব রাগ করব, তখন আমার চেহারা দেখে কিন্তু মানুষ বুঝে ফেলবে যে আমি অনেক রেগে আছি বা অনেক রাগ করে অনেক ধরনের মানে আচরণও করে ফেলে, জিনিসপত্র ভাঙচুর করে ফেলে, কাউকে মারধর করে, গালিগালাজ করে। বলার উদ্দেশ্য হলো যে আমাদের মনের সমস্ত কিছুর প্রকাশ সবকিছু কিন্তু আমাদের হয় হলো গিয়ে ফিজিক্যাল সিমটম দিয়ে। তো আমার শরীরের, আমার মনের ভিতরে যদি এরকম কোনো একটা কনফ্লিক্ট দীর্ঘদিন ধরে এরকম চেপে বসে থাকে, এই কনফ্লিক্টও কিন্তু একটা সময় গিয়ে আমার এই ফিজিক্যাল সিমটম হিসেবে প্রকাশ পাবে, এবং এই ফিজিক্যাল যে সিমটমগুলো প্রকাশ পাবে সেগুলো ডেফিনেটলি কোনো মেডিকেল বা নিউরোলজিক্যাল কন্ডিশন দিয়ে এটাকে কিন্তু এক্সপ্লেন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কনফ্লিক্ট কি? এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে কনভার্সন ডিসঅর্ডারটা বুঝতে সুবিধা হবে। কনফ্লিক্ট যে কথাটি আমরা বললাম যে সেটা হচ্ছে একটা নিজের সাথে নিজের দ্বন্দ্ব, একটা ইন্টারনাল দ্বন্দ্ব। কি ধরনের দ্বন্দ্ব হতে পারে? যেমন হতে পারে ধরো যে কোনো একটা ছোট মেয়ে, যে এই যে করোনার পরিস্থিতিতে দেখা গেল যে তাদের বাসায় এখন ঈদের মার্কেট করা বন্ধ আছে। বা কোনো একটা ছোট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, তার বাবা হয়তোবা খুব দরিদ্র, তাদের ঈদের সবসময় কাপড় দিতে পারে না। এখন এই মেয়েটা দেখলো যে তার পাশের বাড়ির কোনো একটা মেয়ে বা তার সমবয়সী আরেকটা বাচ্চা সে ঈদের ভিতরে অনেক দামি, দামি সুন্দর, সুন্দর কাপড় কিনছে। হ্যাঁ? তখন তার ভিতরেও একটা ইচ্ছা তৈরি হলো যে আমারও আসলে ঈদের মধ্যে এ ধরনের কাপড় প্রয়োজন, বা এরকম একটা কাপড় হলে আমারও আসলে ভালো হতো। কিন্তু পাশাপাশি সে যেমন এই যে কাপড়ের জন্য যেমন তার চাহিদা রয়েছে, পাশাপাশি সে এইটাও বুঝে যে তার বাবার আসলে এরকম কোনো সামর্থ্য নেই যে তাকে কোনো কাপড় কিনে দেবে। সুতরাং বাবাকে এইটা বলা যাবে না। বা হয়তোবা সে চিন্তা করতে পারে যে আমি যদি বাবার কাছে এই কাপড়টা চাই বা এই ঈদের জন্য যদি আমি নতুন ড্রেসটা চাই, তাহলে বাবা আমাকে দিতে না পেরে হয়তো বাবা খুব কষ্ট পাবে মনে, মনে। তো সে একদিকে বাবার কষ্টটাও সহ্য করতে পারছে না, বাবাকেও সে কষ্ট দিতে চাচ্ছে না। আবার পাশের বাড়ির মেয়েটা যে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে তার সামনে ঘুরছে, এটাও সে আবার সহ্য করতে পারছে না। সে এটাতেও একটা মানে এটাও তার মনের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করছে। তো এই যে একই সাথে সে তার বাবাকে বলতে চাচ্ছে না, আবার একই সাথে সে জামাটা চাচ্ছে, এই যে দুটো মিলে তার মনের ভিতরে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। এটা জাস্ট একটা উদাহরণের জন্য বললাম। এরকম অনেক কনফ্লিক্ট আমাদের হতে পারে। যেমন ধরো যে এই কনভার্সন ডিসঅর্ডার নিয়ে অনেক মহিলা আমাদের কাছে আসে, হ্যাঁ? খোঁজ করলে দেখা যায় যে সে আসলে তার ফ্যামিলি লাইফে মোটেও হ্যাপি না। তার হাসব্যান্ড তার প্রতি মোটেও সাপোর্টিভ না। তার হাসব্যান্ড তাকে ভালোবাসে না। তার হাসব্যান্ড তাকে সবসময় শারীরিক বা মানসিকভাবে টর্চার করে। এই মহিলা চায় না এই ভদ্রলোকের সাথে আর সংসার করতে। কিন্তু পাশাপাশি সে এইটাও বোঝে যে সে যদি এই সংসার ছেড়ে চলে যায়, তার যে ২ টা বাচ্চা রয়েছে এই বাচ্চারা কোথায় যাবে? অথবা সে যদি এখন এই স্বামী ছেড়ে চলে যায়, এই সংসার ছেড়ে চলে যায়, সমাজের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে বা ছি, ছি করবে, বা তার বাড়ির লোকজনের বা তার বাবার বাড়ির লোকজনের মান-সম্মান ব্যাহত হবে। এই কারণে সে আবার এই সংসার ছাড়তেও চায় না। সুতরাং এই দুটো মিলে দেখা যায় যে তার ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়।
অথবা এতদূর যদি নাও হয়, যদি এরকম দেখা যায় যে কোনো এক মহিলা হয়তোবা তার হাসব্যান্ড তাকে মোটেও পছন্দ করে না, তার হাসব্যান্ড তাকে সবসময় কষ্ট দেয়। কিন্তু মহিলা আবার মনে, মনে তার হাসব্যান্ডকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। বিয়ের পর থেকে তার হাসব্যান্ডই তার জীবন, তার মরণ, তার সবকিছু। তাহলে একই সাথে এই হাসব্যান্ডের অত্যাচার সে মেনে নিতে পারছে না, আবার হাসব্যান্ডকে যে ভালোবাসবে বা হাসব্যান্ড তাকে ভালোবাসবে সেটাও সে পারছে না। অর্থাৎ এই যে নিজের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এটাই হচ্ছে গিয়ে কনফ্লিক্ট। এবং কনফ্লিক্টটা কিন্তু সবসময় এই যে কথাটি আমরা বলেছি যে ইন্টারনাল হইতে হবে, একটা ইন্টারনাল কনফ্লিক্ট। যেমন যে এই যে বাচ্চা মেয়েটির কথা আমি বললাম যে ঈদের মধ্যে তার একটা ড্রেস নেওয়ার খুব ইচ্ছা হলো। এখন সে তার বাবাকে বলে ফেললো, বাবা আমাকে একটা ড্রেস দাও, ঈদের মধ্যে কিনে দাও। যে পাশের বাড়ির ওই মেয়েটা, রুমি নামের মেয়েটা, সে একটা ড্রেস কিনেছে, আমার এরকম একটা ড্রেস দরকার। কিন্তু বাবা তাকে বললো যে না, আমি এই করোনার মধ্যে বাইরে যাব না। অথবা বাবা বললো যে না, আমার এত টাকা পয়সা নেই, আমি তোমাকে ঈদের মধ্যে ড্রেস কিনে দিতে পারবো না। তখন সে বাবার সাথে জেদ শুরু করলো, না তুমি কেন ড্রেস কিনে দিবে না, আমার ড্রেস লাগবেই, ড্রেস না পেলে আমি খাবো না, ড্রেস না পেলে আমি পরবো না। এটা নিয়ে যে একটা সে অত্যাচার শুরু করলো, এইটা কিন্তু আসলে কনফ্লিক্ট বলা যাবে না, ইন্টারনাল কনফ্লিক্ট বলা যাবে না। এটা তার একটা স্ট্রেস হতে পারে যে বাবা তাকে জামা কিনে দিচ্ছে না, কিন্তু সে জামাটা চাচ্ছে, কিন্তু এটা কিন্তু ইন্টারনাল কনফ্লিক্ট না, এটা কিন্তু এক্সপোজড। আমরা কিন্তু জানি যে সে কেন এই আচরণগুলো করছে, কিন্তু ইন্টারনাল কনফ্লিক্ট গুলো অনেক সময় এত বেশি গভীর হয় যে আমরা কিন্তু সাইকিয়াট্রিস্টরা প্রথম একটা বা দুইটা সিটিং এ পেশেন্টের কাছ থেকে কিন্তু এই কনফ্লিক্টের কথাগুলো বের করতে পারি না। কনফ্লিক্টটা থাকে একেবারে তার নিজের ভিতরে। ইগো বাউন্ডারি বলে একটা যে বিষয় থাকে যে আমি আমার মানুষের সামনে আমি আমার সত্তাকে কতটুকু এক্সপোজ করব। যেমন আমি ঘরে একরকম আচরণ করি, আমি বাহিরে একরকম আচরণ করি, আমি অফিসে একরকম আচরণ করি, আমি ঘরে আমার স্ত্রী সন্তানের সাথে যে আচরণ করি, আমি বাইরে অফিসের মানুষের সাথে কিন্তু সে আচরণ করি না। তো এই যে একটা ইগো বাউন্ডারি থাকে প্রত্যেকটা মানুষের একটা, তো এই ইগো বাউন্ডারির ভেতরেই এই কনফ্লিক্টটা ইউজুয়ালি থাকে। এর বাইরে যখনই বের হয় তখন কিন্তু আসলে ইন্টারনাল থাকে না, তখন সেটা একটা এক্সটার্নাল কনফ্লিক্ট বা স্ট্রেসে পরিণত হয়। তো কনভার্সন ডিসঅর্ডারে এরকম একটা কনফ্লিক্ট সাধারণত থাকে, 100% ক্ষেত্রে যে থাকে তা না, সাধারণত থাকে। আবার অনেক সময় আমরা এটাকে এক্সপ্লোরও করতে পারি না, বা পেশেন্ট হয়তো বা নিজেও অনেক সময় বুঝে না যে এইটাই তার কনফ্লিক্ট। হ্যাঁ, যেমন কোনো পেশেন্টের মহিলা সরি কোনো মহিলা পেশেন্টের হাজবেন্ড সে লোকে বিদেশে থাকে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে বিদেশে আছে, দেশে হয়তো বা 2 বছর বা 3 বছরে একবার আসে বা আসে না। এখন এই মহিলা চায় যে হাজবেন্ড তার সাথে থাকুক, আবার একই সাথে সে চায় যে না, তার মানে হাজবেন্ড যদি দেশে ফিরে আসে তাহলে সে কিভাবে ইনকাম করবে, কিভাবে সংসার চালাবে। কিন্তু দেখা গেল এই মহিলা এখন আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে এসেছে, তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, তার মাথা ব্যথা করছে, তার বুক ধরপড় করছে, অনেক কিছু। মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার এই কি সমস্যা আপনি বলেন, সে কিন্তু তার সমস্যাটা হয়তোবা দেখা যাবে যে আইডেন্টিফাই করতে পারছে না। যে এই যে হাজবেন্ড যে বিদেশে থাকে এবং সে যে চায় হাজবেন্ড দেশে আসুক, এটা যে এক ধরনের কনফ্লিক্ট তার ভিতরে তৈরি করছে, এটা সম্বন্ধে অনেক সময় সে নিজেও অ্যাওয়ার না। এমনও হতে পারে যে পেশেন্ট ইজ নট অ্যাওয়ার অ্যাবাউট হিম অর হার কনফ্লিক্ট, এমনটাও হতে পারে। এখন কথা হচ্ছে যে এই কনভার্সন ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট কি। কনভার্সন ডিসঅর্ডারের ম্যানেজমেন্টের প্রথম কথাই হচ্ছে গিয়ে এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি। কি এক্সপ্লোর করব আমরা? এই যে পেশেন্টের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা আমাকে আগে এক্সপ্লোর করতে হবে। এবং দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। একজন মানুষ যে আমাকে আগে কখনো দেখেনি, আমার সম্বন্ধে কিছু জানে না, আমার সাথে যার কোনো রিলেশন আগে কখনো ছিল না, সে হঠাৎ করে আমার কাছে এসেই, আমি যদিও ডাক্তার, আমার কাছে এসেই কিন্তু তার যাবতীয় কনফ্লিক্টের কথা, তার যাবতীয় মনের দ্বন্দ্বের কথা সে কিন্তু আমাকে বলবে না। এজন্য আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে তার সাথে কথা বলতে হবে। সাধারণত 2টা 3টা 4টা 5টা সেশন লাগতে পারে। এই পেশেন্টের সাথে আমরা কথা বলে বলে তার সারাউন্ডিং সমস্ত হিস্ট্রি টিস্ট্রি নিয়ে, এবং হিস্ট্রি টেকিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এইসব পেশেন্টদের ক্ষেত্রে। একদম ছোট থেকে ছোট জিনিসও মিস করা যাবে না। সমস্ত হিস্ট্রি টিস্ট্রি নিয়ে তার কনফ্লিক্টটাকে যখন আমরা এক্সপোজ করতে পারবো, যে আমি যখন বুঝতে পারবো যে হ্যাঁ, ওই যে মেয়েটা, সে আসলে ঈদের সময় একটা নতুন ড্রেস সে চায়, কিন্তু বাবা গরিব বলে সে বাবার কাছে এইটার আবদার করতে পারছে না। এই কনফ্লিক্টটা যখন আমরা এক্সপ্লোর করতে পারবো, দ্য পেশেন্ট উইল ডেভেলপ অ্যাট দ্যাট মোমেন্ট। পেশেন্ট তখনই কিন্তু তার সিমটম অনেকটাই কমে যাবে। কারণ তার যে এই যে ফিজিক্যাল এবং সেন্সরি যে সিমটম গুলো হচ্ছিল, এগুলোর মেইন প্যাথোলজিটা কিন্তু ছিল ইন্টারনাল এই কনফ্লিক্টটা। এই কনফ্লিক্টটাকে যখন আমরা বের করে নিয়ে আসতে পারবো, তার মনের ভেতর থেকে যখন এই দ্বন্দ্বটাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, তখনই কিন্তু তার সিমটম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তার কিন্তু আর নতুন করে সিমটম তৈরি হবে না। তো এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস পেশেন্টস। পেশেন্টের সাথে কথা বলতে হবে, তার সাথে মিশতে হবে। তা পেশেন্টের সাথে প্রথমেই আগে পেশেন্টের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। তাকে তাকে ট্রাস্ট দিতে হবে যে তুমি আমাকে ট্রাস্ট করতে পারো অ্যাজ এ
ফ্রেন্ড অর অ্যাজ এ ফিজিশিয়ান তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, তোমার মনের সব কথা আমাকে বলতে পারো, এই ধরনের একটা ভরসা তার ভিতরে তৈরি করে দিতে হবে। এবং এই ভরসা তৈরি করার পরে আমরা ধীরে ধীরে তার কাছ থেকে তার এই দ্বন্দ্বের কথাটা যখন বাইরে বের করে নিয়ে আসবো, তখন এটা আর ইন্টারনাল থাকবে না, তখন আর সিমটম প্রোডাকশন হবে না। এছাড়া আমরা অনেক সময় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিই। অনেক সময় এই যে ইন্টারনাল কনফ্লিক্টটা থাকে, এটা আসলে দেখা যায় যে এটা আসলে কনফ্লিক্ট হওয়ার মতো কোনো বিষয় না, বাট পেশেন্টের কগনিশনটা রিগার্ডিং দিস টপিক ইজ সামথিং অ্যাবনর্মাল। সে হয়তো জিনিসটা একটু অন্যভাবে সে চিন্তা করছে। সে হয়তো চিন্তা করে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, কিন্তু হাজবেন্ডের সাথে যখন আমরা হিস্ট্রি নিচ্ছে কথা বলছি, তখন আমরা দেখছি যে না, হাজবেন্ড তাকে অনেক পছন্দ করে, হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে, কিন্তু এই মেয়েটা সে বা এই ওয়াইফটা সে হয়তো বা বুঝে না যে হাজবেন্ড তাকে ভালোবাসে, বা হাজবেন্ডের হয়তো এক্সপ্রেশনটা এমন ভাবে হয় যে ওয়াইফ আসলে ধরতে পারে না যে এটা তার হাজবেন্ড আসলে তাকে ভালোবাসছে বাসে। তো এই কগনিশনের যদি কোনো ইম্পেয়ারমেন্ট থাকে, তখনই কিন্তু তার সরি কনফ্লিক্ট তৈরি হতে পারে, এবং এই কনফ্লিক্ট দীর্ঘদিন থাকলে সেখান থেকেও কিন্তু আমরা এই যে কনভার্সন ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। তো এখানে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটিও ইম্পর্টেন্ট। আর আমরা রিল্যাক্সেশন থেরাপি দিই, কারণ পেশেন্টগুলো সাধারণত কনভার্সন ডিসঅর্ডারের যে পেশেন্টগুলো আসে আমাদের কাছে, তারা সাধারণত খুব বেশি মাত্রায় অ্যাংজাইটিতে ভোগে বা খুব তাদের ডিপ্রেশন হয়। তো এই জন্য রিল্যাক্সেশন থেরাপি আমরা দিই, যে রিল্যাক্সেশন থেরাপি দিলেও অনেক সময় তার অ্যাংজাইটি রিলিফ হয়। আরেকটা জিনিস আমরা চয়েস করি, সেটা হচ্ছে অ্যাংজিওলাইটিক। আমরা ওরাল কিছু অ্যাংজিওলাইটিক মেডিসিন আমরা দিতে পারি, শর্ট টার্ম আমরা বেনজোডাজিপাইন দিতে পারি, অথবা আমরা হচ্ছে গিয়ে অ্যামিটিপ্টাইলিন দিতে পারি, বা আদার যে এসএসআরআই গুলো আছে সেগুলো আমরা অনেক সময় লো ডোজে দিতে পারি। তবে অ্যাংজিওলাইটিকটা আমরা খুব প্রিফার করি, কারণ কনফ্লিক্টে থাকতে থাকতে একটা সময় গিয়ে যখন তার এই ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম গুলো প্রোডাকশন হচ্ছে, সিমটম গুলো যখন বার্স্ট আউট হচ্ছে, তখন কিন্তু পেশেন্ট ইজ ইন সিভিয়ার অ্যাংজাইটি। তার কিন্তু এই কনভার্সন ডিসঅর্ডারের সাথে অ্যাংজাইটি কিন্তু খুব ভালো রকমের একটা রিলেশন আছে। এবং এই অ্যাংজাইটি পেশেন্ট, যখন আমরা অ্যাংজাইটি কমাবো, পেশেন্টের অ্যাংজাইটি কমালে তার সিমটম থেকেও সে খানিকটা রিলিফ পাবে। আবার আমাদের এই যে সাইকোথেরাপির যে কথাগুলো আমরা বললাম, পেশেন্ট যখন একটু অ্যাংজাইটি যখন তার কমে যাবে, তখন আমাদের এই সাইকোথেরাপি গুলো দিতেও সুবিধা হবে। এই কথা, এই কনভার্সন ডিসঅর্ডারটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, যে কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্টদের কিন্তু আসলে মেল ট্রিটমেন্ট অনেক বেশি হয়। সরি টু সে, এটা একেবারে জেনে থাকতে হবে, এবং তোমাদের দ্বারা যেন কখনো সেই মেল ট্রিটমেন্ট না হয় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেক সময় আমরা মনে করি যে পেশেন্ট বোধহয় ভনিতা করছে, সে বোধহয় এটা আসলে তার কোনো প্রবলেম নেই, সে আমাদের সাথে বনিতা করছে, তার কোনো সমস্যা নেই, তার শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু সে ভাব নিচ্ছে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, বা তার বুকে ব্যথা নেই, অথচ সে কোনো একটা সুবিধা পাওয়ার জন্য বলছে বুকে ব্যথা হচ্ছে। আসলে এই যে কনভার্সন ডিসঅর্ডারের যে সিমটম গুলো আমরা পড়েছি, কনভার্সন ডিসঅর্ডারের সিমটম গুলো কিন্তু আসলে ট্রু সিমটম। অর্থাৎ যে পেশেন্ট এসে বলবে যে আমার বুকে ব্যথা হচ্ছে, যে পেশেন্ট বলবে আমার মাথা ব্যথা হচ্ছে, যে পেশেন্ট বলবে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তার এই সিমটমটা কিন্তু ট্রু। যদিও সেই সিমটমের কোনো মেডিকেল বা নিউরোলজিক্যাল কন্ডিশন আমরা এক্সপ্লেন করতে পারবো না, বাট যে সিমটম দে আর প্রডিউসিং, দ্যাট আর ট্রু সিমটম। এটা কিন্তু ফলস না। ফলস সিমটম হবে কখন? যখন এটা মেলিঙ্গারিং হবে। মেলিঙ্গারিংটা হচ্ছে গিয়ে ভান করা বা ভনিতা করা, যে আমার পরীক্ষা আছে সামনে, আমি পরীক্ষা দিতে পারবো না, এই জন্য আমি বলছি যে আমার পেটের সমস্যা আছে, আমি পরীক্ষা দিতে পারছি না। অথবা সাধারণত লিগাল কোনো প্রসিডিউরে যখন ইনভলভ হয় কেউ, যে আমার কোর্টে হাজিরা দিতে হবে, বা আমার কালকে আদালতে একটা সাক্ষী আছে, বা কালকে একটা মামলার শুনানি আছে যেখানে হয়তো আমি আসামি, আমি সেখানে যেতে চাই না, তাই আমি এখন অসুস্থ হয়ে হাসপাতালে অসুস্থ হয়ে একটা ভান করে ভর্তি হলাম। এটা কিন্তু মেলিঙ্গারিং। মেলিঙ্গারিং আর কনভার্সন ডিসঅর্ডার দুটো কিন্তু এক জিনিস না। মেলিঙ্গারিং এর যারা পেশেন্ট, তাদের কিন্তু প্রাইমারি গেইন থাকে। প্রাইমারি গেইনটা কি? সরি, মেলিঙ্গারিং এর পেশেন্টদের সেকেন্ডারি গেইন থাকে। সেকেন্ডারি গেইনটা কি? যে সে হচ্ছে মানে কোনো একটা কিছু সে চায়, একটা একটা বেনিফিট সে চাবে, একটা লাভ করবে। যেমন ছোট বাচ্চারা, খুব একদম ফ্যামিলিয়ার যে উদাহরণ একটা দিই, যে অনেক সময় দেখা যায় যে আমরাও ছোটবেলায় অনেক সময় করেছি, তোমরাও অথবা অনেকে করেছো, যে সন্ধ্যাবেলা ঠিক যখন আমার প্রাইভেট টিউটর আসার সময় হয়, তার আগেই হচ্ছে কি আমার পেটে ব্যথা শুরু হয়। কেন? আম্মু আজকে আমার পেটে ব্যথা, আমি আজকে পড়বো না। হ্যাঁ, মা হয়তো বা প্রথম কিছু দিকে বুঝতে পারে না, আচ্ছা পেটে ব্যথা করছে, আচ্ছা ঠিক আছে যাও, আজকে পড়তে হবে না। কিংবা সকালে ঘুম থেকে উঠে আমার প্রচন্ড মাথা ব্যথা, কেন? কারণ তাহলে মাথা ব্যথার কথা বললে আজকে স্কুলে যাওয়া লাগবে না। এই ধরনের আসলে একটা গেইন থাকে। এই যে সেকেন্ডারি গেইন গুলো যে থাকে, এটা হলো
ম্যালিঙ্গারিং এ হয়। কনভার্সন ডিসঅর্ডারে কিন্তু এ ধরনের সেকেন্ডারি গেইন সাধারণত থাকে না। মানে যে পেশেন্টটা এসে বলছে যে আমার বুকে ব্যথা হচ্ছে, এই বুকে ব্যথা নিয়ে শ্বাসকষ্ট নিয়ে সে বারবার হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু এইটার কারণে দেখা যাচ্ছে যে তার কাজকর্মের ক্ষতি হচ্ছে, তার পড়াশোনার ক্ষতি হচ্ছে। সেটা নিয়েও সে আবার টেনশন করছে। মানে সে কিন্তু আসলে চায় না যে অফিস মিস করতে। সে চাচ্ছে না যে ব্যবসা না করতে, সে চাচ্ছে না পড়াশোনা না করতে। বাট তার এই সিম্পটমের কারণে তার এগুলো দিন, দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাট ম্যালিঙ্গারিং এর পেশেন্ট সে ইচ্ছা করেই করবে। সে ইচ্ছা করেই তার কোনো একটা রেসপন্সিবিলিটি থেকে সে অব্যাহতি পাওয়ার জন্য, রেসপন্সিবিলিটি ডিশোল্ডারিং করার জন্য সে হয়তো সিম্পটম প্রডিউস করবে। বাট কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্টরা কিন্তু সিম্পটম প্রডিউস করে না। দিস সিম্পটমস আর অ্যাবসলিউটলি ট্রু সিম্পটম। সুতরাং যখন কোনো পেশেন্ট এসে আমাদের কাছে, এই কনভার্সন ডিসঅর্ডারের পেশেন্ট এসে বলবে যে আমার বুকে ব্যথা বা আমার শ্বাসকষ্ট বা আমার পা নড়াতে পারছি না, হাত নড়াতে পারছি না, তখন তাদের প্রতি কিন্তু আমাদের এমপ্যাথেটিক হতে হবে। তাদের এই সিম্পটমটাকে, তাদের এই যে কষ্টটাকে আমাদের কিন্তু রিকগনাইজ করতে হবে এবং তাকে আমাকে একটা আশ্বস্ত করতে হবে যে আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হচ্ছে, সুতরাং আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এই ধরনের একটা মেন্টাল সাপোর্ট কিন্তু তাকে দিতে হবে। এই না হলে কিন্তু, যদি আমরা দেখা যায় যে সাধারণত আচ্ছা আপনি খেতে পারছেন না, আচ্ছা দাঁড়ান আপনাকে একটা নাকে নল দিয়ে দিই, একটা নাকে নল ঢুকিয়ে দিলাম, একটা ক্যাথেটার করে দিলাম, অপ্রয়োজনীয় একটা ইনজেকশন দিয়ে দিলাম, একটা স্যালাইন দিয়ে দিলাম, এগুলো করলে পেশেন্টের কিন্তু সিমটম মোটেও রিলিফ হবে না, বরং সেই সিমটম আরো বেড়ে যেতে পারে। সুতরাং যে কথাটি একদম মানে শেষে গিয়ে আমি যেটা বলবো যে হোয়াট ইজ ম্যালিঙ্গারিং এবং হোয়াট ইজ কনভার্সন ডিসঅর্ডার, এইটা কিন্তু দুটোকে এক করে ফেললে হবে না। ম্যালিঙ্গারিং এ একটা স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে পেশেন্ট অসুখ হওয়ার ভনিতা করবে, অসুখ হওয়ার মতো অ্যাক্টিং করবে, অসুস্থ হওয়ার মতো। বাট কনভার্সন ডিসঅর্ডারের যদিও কোনো মেডিকেল বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশনের সাথে তার সিমটমকে ম্যাচ করানো যাবে না, বাট এই সিমটম কিন্তু পেশেন্ট ইচ্ছা করে প্রডিউস করে আমাদেরকে হেনস্থা করছে বা বাড়ির লোকজনকে হেনস্থা করছে, বিষয়টা কিন্তু এরকম না। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব। নেক্সট দিনে আমরা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার গুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালো থাকো। শুভরাত্রি।